হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে জানবো এসপি সিরামিক শেয়ারটি আসলে কেন এত দাম বাড়ছে বা এর শেষ কোথায় সেটাই একটু জানার চেষ্টা করব। আসলে বাজার বর্তমান সময়ে খুবই নেতিবাচক অবস্থার মধ্যে দিয়ে অতিবাহিত করছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এসপি সিরামিক এবং এস আলম এবং গত ২ দিন আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা, অর্থাৎ এই ৩ টা শেয়ার কিন্তু খুবই অ্যাগ্রেসিভ মোডে রয়েছে এবং প্রায় বলা যায় এস আলম এবং এসপি সিরামিক এই ২ টি শেয়ার কিন্তু ইতিমধ্যে ডাবল হয়ে গিয়েছে। কিন্তু আসলে কেন এমন হলো কেউই আসলে সাধারণ যে বিনিয়োগকারী আছে তারা আসলে তাদের চিন্তার বাইরে গিয়েই শেয়ার দুটি কিন্তু বড় ধরনের প্রাইস মুভমেন্ট হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কিছু কিছু বিনিয়োগকারী হয়তো এই দুটা শেয়ারের ক্ষেত্রে হয়তো প্রফিটে রয়েছে, কিন্তু সবাই যে আসলে এর মধ্যে ইনভেস্ট করতে পেরেছে সেটা অবশ্যই বলা যায় না। কারণ সবার আসলে ধারণার বাইরে গিয়ে শেয়ার দুটি কিন্তু মুভ করেছে। কারণ বর্তমান সময়ে আওয়ামীপন্থী অনেক শেয়ার কিন্তু, যেখানে আমরা জানি যে ওরিয়ন ফার্মা প্রায় ৮০-৯০ টাকার রেঞ্জ থেকে কিন্তু ৩০ টাকা রেঞ্জে, অর্থাৎ তার হিস্ট্রিক্যাল লোয়ার লো ক্রিয়েট করে বর্তমানে ৩০ টাকা রেঞ্জে অবস্থান করছে। এছাড়া আরও অনেক শেয়ার কিন্তু বিশেষ করে যেগুলো আওয়ামী লীগপন্থী শেয়ার ছিল, মালিকানায় আওয়ামী লীগ ছিল, সেগুলো কিন্তু অনেক প্রাইস কারেকশন হয়েছে। কিন্তু আহ, সবারই একটা নেতিবাচক ধারণা ছিল যে আওয়ামী লীগ মালিকানাধীন শেয়ারগুলোর হয়তো প্রাইস এত সহজেই আর উঠবে না। কিন্তু সবার ধারণাকে আসলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসপি সিরামিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্ট ৪-৫ সপ্তাহের মধ্যেই কিন্তু অলমোস্ট ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। এখন এসপি সিরামিক বর্তমান যে রেঞ্জে রয়েছে সেটা কিন্তু তার একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। এই জোনটা যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু ফাইনালি সে 39-এর দিকে যেতে পারে এবং পরবর্তী রেসিস্ট্যান্স 43 রয়েছে। এখন দেখার বিষয় শেয়ারটি কি আসলে এই রেঞ্জ থেকে বাড়বে কিনা। আমরা দেখতে পাচ্ছি উইকলি ক্যান্ডেলে আমরা যে ভলিউম প্রাইসের যে ক্যান্ডেল সেগুলো কিন্তু মোটামুটি স্ট্রং বলা যায়। এবং আজকে সপ্তাহের আমরা জানি যে প্রথম দিন, আজকেও কিন্তু শেয়ার প্রাইস মুভ করেছে ভালো। সারাদিনই শেয়ারটি কিন্তু অ্যাগ্রেসিভলি বাড়ার চেষ্টা করেছে। যাই হোক, শেয়ারটি অলমোস্ট আমরা জানি যে আজকেও প্রায় ৫-৬% শেয়ারের দাম বেড়েছে এবং ভালো ভলিউম পেয়েছে। আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে উইকলি যে বার সেখানে কিন্তু ভলিউমের যথেষ্ট ইনভলভমেন্ট রয়েছে, অর্থাৎ এখানে স্মার্ট মানির যথেষ্ট ইনভলভ হয়েছে। হয়তো সবার মধ্যে একটা পজিটিভ একটা ইন্টেনশন আছে যে যেহেতু সালমান এফ রহমানের বেশিরভাগ অ্যাকাউন্টসগুলো ফ্রিজ করে রাখা হয়েছে, সেক্ষেত্রে তার করে থাকা শেয়ারগুলো হয়তো লকিং অবস্থায় থাকবে, যার কারণে শেয়ারের যে ফ্লো সেটা কিন্তু অনেক কমে যাবে, যার কারণে আসলে সাধারণ যে বিনিয়োগকারী তাদের মধ্যে একটা পজিটিভ পারসেপশন কাজ করছে, যার কারণে শেয়ারটি কিন্তু এভাবে অ্যাগ্রেসিভলি মুভ করছে। কিন্তু আসলে সব কিছুরই একটা শেষ আছে, সেই শেষটা আসলে এখন দেখার বিষয় যে আসলে শেয়ার কীভাবেই বাড়তে থাকবে না কোনো এক জায়গায় গিয়ে কারেকশনে যাবে। তো যাই হোক, আমরা যদি এটাকে ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্ট অনুসারে কিন্তু এই লেভেলটাই তার কিন্তু একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। এই লেভেলটা আমরা যে দেখতে পাচ্ছি যে গত বৃহস্পতিবারে একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আজকে যদিও পজিটিভ ক্যান্ডেল ছিল। সেই ক্ষেত্রে আগামীকাল যদি সে এখানে একটা গ্যাপ দিয়ে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করতে পারে তাহলে কিন্তু ৩০ টাকা ৩০ টাকার দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমরা এই শেয়ারটির যদি আরও কিছু ইন্ডিকেটর দেখে আসি, শেয়ারটির আরএসআইটা যদি আমরা দেখি, বর্তমানে আরএসআই কিন্তু খুবই রিস্কি জোনে রয়েছে, দেখতে পাচ্ছেন অলমোস্ট 82 এই লেভেলটা। আমরা দেখতে পাচ্ছি যে অনেকবারই কিন্তু অলমোস্ট এই লেভেল থেকেই কারেকশনে গিয়েছে, সেক্ষেত্রে এখানে অবশ্যই সাবধান থাকতে হবে। শেয়ারটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এর আগের বার যখন কারেকশনে যায় তখন 83 থেকে আরএসআই 83 থেকেই কারেকশনে গিয়েছে। যাই হোক, তো সেক্ষেত্রে ডেইলি চার্টের আরএসআই কিন্তু এখন একটা রেসিস্ট্যান্ট জোনে রয়েছে, সেক্ষেত্রে এখান থেকে কারেকশনে যাওয়ার সম্ভাবনা আছে অ্যাজ পার আরএসআই। এটাকে যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি 70-র যে লেভেল
RSI এর যে রেঞ্জ 30 থেকে 70 এই রেঞ্জে ক্রস করে উপরে অবস্থান করছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বারবারই কিন্তু এই রেঞ্জ থেকেই পড়ে গিয়েছে বা কারেকশন হয়েছে RSI। সেক্ষেত্রে এখন যদি RSI কারেকশন হওয়ার একটা সুযোগ সম্ভাবনা কিন্তু আছে। সেক্ষেত্রে উইকলি চার্ট অনুসারে অবশ্যই সাবধানে থাকা যেতে পারে অ্যাজ পার RSI। আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডি অনুসারে আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টের ম্যাকডি খুবই স্ট্রং। দেখতে পাচ্ছেন যে উইকলি চার্টের ম্যাকডি খুবই স্ট্রং পজিশনে অবস্থান করছে এবং ম্যাকডি লাইন সিগন্যাল লাইন অনেকদিন পরে কিন্তু জিরো লাইনের উপরে ওঠার চেষ্টা করছে। এটাকে যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্ট অনুসারে ম্যাকডির অবস্থান খুবই ভালো। এরপরে যদি আমরা ওবিবি দেখি, ওবিবি দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং। ওবিবি কিন্তু যেহেতু প্রাইস এবং ভলিউম দুইটাই খুবই অ্যাগ্রেসিভলি মুভ করেছে, সেক্ষেত্রে ওবিবিও পজিটিভ থাকবে এবং স্ট্রং থাকবে, এটাই স্বাভাবিক। তো এরপরে মানি ফ্লো যদি দেখি, মানি ফ্লো দেখতে পাচ্ছেন 82 লেভেলে রয়েছে। যাই হোক, এটা অলমোস্ট বলা যায় ওভারবট জোন, সেক্ষেত্রে এখানে অবশ্যই কেয়ারফুল থাকা দরকার। আচ্ছা, যাই হোক, আমরা যদি ইসিমোকো ক্লাউড দেখি, ইসিমোকো ক্লাউড ডেইলি চার্ট অনুসারে দেখতে পাচ্ছেন ক্লাউডের অনেক উপরে অবস্থান করছে। এরপরে যদি এটাকে উইকলিতে দেখি, উইকলি চার্ট অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাউডের মধ্যে এই মাসে কিন্তু ঢুকে গিয়েছে। সেক্ষেত্রে ক্লাউডের যে আপার ব্যান্ড সেটা কিন্তু 28 টাকা লেভেল। এই লেভেল কিন্তু তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে এই লেভেলটা ক্রস করা। তবে এই লেভেল ক্রস করতে পারলে কিন্তু অনেক উপরে যেতে পারে। যাই হোক, এটা তার একটা রেসিস্ট্যান্ট জোন। এখন দেখার বিষয় সে আসলে ইসিমকো ক্লাউডের আপার জোনকে ক্রস করতে পারে কিনা বা এখান থেকেই সে কারেকশনে যায় কিনা, সেটাই দেখার বিষয়। আমরা মান্থলিতেও যদি দেখি, মান্থলি দেখতে পাচ্ছেন যে মান্থলিতে পরপর 2 মাস কিন্তু খুবই অ্যাগ্রেসিভ প্রাইস মুভমেন্ট দেখা যাচ্ছে। আমরা এর আগে দেখতে পাচ্ছেন যে এখানে একটা যখন বড় প্রাইস মুভমেন্ট হয় তখন পরপর 2 মাসের প্রাইস মুভ করার পরেই পরবর্তী 2 মাস কিন্তু আবার কারেকশনে যায়। এখানেও আমরা দেখতে পাচ্ছি 2 মাস প্রাইস মুভ করেছিল, এরপরে কিন্তু একটা লম্বা কারেকশনে গিয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে 2 মাস পরপর বেড়েছিল, এখান থেকেও কিন্তু বড় প্রাইস কারেকশনে গিয়েছে। আবার আমরা এভাবে কিন্তু অনেকবারই দেখতে পাচ্ছি যে 2 মাস বাড়ার পরে কিন্তু প্রাইস কারেকশনে গিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকা উচিত যে এবারও কি 2 মাস এভাবে অ্যাগ্রেসিভ মুভ করে পরে কারেকশনে যাবে কিনা। যাই হোক, যারা হোল্ড করছেন সেটি নিজ দায়িত্বে অবশ্যই জেনে বুঝে হোল্ড করবেন। যারা প্রফিটে আছেন অবশ্যই প্রফিট টেকিং এর বিকল্প কিছু নাই। তো যাই হোক, এই হলো অবস্থা। এখন দেখতে পাচ্ছেন মান্থলিতে ম্যাকডি জিরো লাইনের উপর যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, আমরা যদি কিছু ফান্ডামেন্টাল ইস্যু দেখে আসি, তাহলে ফান্ডামেন্টাল ইস্যু দেখতে পাবো যে লাস্ট কয়েক বছর কিন্তু ইপিএস এর একটা ভালো গ্রোথ ছিল, কিন্তু 2024 এসে ইপিএস কিন্তু আবারও দেখতে পাচ্ছি যে একটু একটু না অনেকখানি কমে গিয়েছে, অর্থাৎ বর্তমানে 16 পয়সা ইপিএস দেখা যাচ্ছে 2024-এ। এরপরে যদি ন্যাব দেখি, ন্যাব মোটামুটি ভালো পজিশনে রয়েছে, 30 টাকা লেভেলে রয়েছে। এরপরে ডিভিডেন্ড ডিক্লারেশন যদি দেখি, আচ্ছা, ডিভিডেন্ড ডিক্লারেশনের উপর ভিত্তি করে শেয়ারটি খুবই বাজে ডিভিডেন্ড ক্যারি করে। দেখতে পাচ্ছেন যে আমরা 17, 18, 19-এ নো ডিভিডেন্ড দিয়েছে, এরপরে 2% থেকে 3%-এর মধ্যে ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ গত বছরও 2% ডিভিডেন্ড দিয়েছে। যদিও এসপি সিরামিকের কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে, জানি যে এসপি সিরামিক শেয়ারটি কিন্তু প্রত্যেক বছরই এক্সপোর্টে বলা যায় যে গোল্ড মেডেল পেয়ে থাকে এবং এসপির প্রোডাক্টও কিন্তু খুবই ভালো, কিন্তু আসলে কেন এই শেয়ারটির ইপিএস এবং ডিভিডেন্ড গ্রোথ খুবই নেগেটিভ থাকে এটা আসলে বোধগম্য নয়। তো সেক্ষেত্রে সবাই অবশ্যই দরবেশকেই দায়ী করে থাকে যে তার মানসিকতার কারণেই আসলে শেয়ারটির এই অবস্থা। যাই হোক, এই হলো শেয়ারটির বর্তমান আলোচনা। তো সেক্ষেত্রে অবশ্যই শেয়ারটি এখন যেহেতু একটু RSI অনেক হাই হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সবাই একটু জেনে বুঝে বিনিয়োগ করবেন। নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকা উচিত। আর যারা অলরেডি হোল্ড করছেন তারা নিজ দায়িত্বে শেয়ারটির রেসিস্ট্যান্স বিবেচনায় শেয়ারটি হোল্ড করতে পারেন। শেয়ারটির নেক্সট রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছেন 31 এর দিকে। তো সেক্ষেত্রে এ পর্যন্ত হয়তো ওয়েট করা যেতে পারে 30 বা 31 এই লেভেলে। তো যাই হোক, আজকে যেহেতু শেয়ারটির একটা ভালো মুভমেন্ট ছিল,
তো সেক্ষেত্রে আগামীকাল অবশ্যই অবজার্ভ করতে পারেন। যদি আগামীকাল পজিটিভ থাকে তাহলে শেয়ারটি আশা করা যায় 31 বা 32 এর এই লেভেলের দিকে যেতে পারে। যাক, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।